আমেরিকার মতো দেশেও কিন্তু একজন জাতির পিতা নাই, 14 জন আছে, 14 জন তারা জাতির পিতা না। তারা আমেরিকার স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয়। আর আমাদের এখানে একজনকে মূল্যায়ন করা হইতো, শুধু একজনকে এমন ভাবে মূল্যায়ন করা হইতো যে আল্লাহর পরে নাউজুবিল্লাহ তাকে স্থান দেওয়া হইত, যেটা ঠিক হয় নাই। অথচ শেখ সাহেব 25 তারিখের যে ক্র্যাকডাউন, তার খবর তার হাতে ছিল। শেখ সাহেবের সেক্রেটারি জেনারেল ছিল তাজউদ্দিন আহমেদ সাহেবের বইটা পড়ে দেখেন, তার মধ্যে তিনি বারবার বলেছেন, মুজিব ভাই ক্র্যাকডাউন হচ্ছে, আপনিও চলে যাবেন, আমরাও চলে যাবো, কে কোথায় যাবো আপনি অন্তত একবার লিখে দেন, অথবা আমি যে টেপ রেকর্ডার আনছি এর মধ্যে একটু বলেন, স্বাধীনতার একটা ঘোষণা দিয়ে যান যা আমরা কাজে লাগাইতে পারি। উনি দেয় নাই। উনি উত্তরে বলেছে, এটা তাজউদ্দিন সাহেবের বইতে পরিষ্কার লেখা আছে, বইটা পাওয়া যায় সব জায়গায়, পড়ে নেন। তাজউদ্দিন সাহেবকে শেখ সাহেব বলেছে, যাও, আমি 25 তারিখে ক্র্যাকডাউন, 27 তারিখে আমি হরতাল রেখেছি। আরে বাবা, 25 তারিখে যদি ক্র্যাকডাউন হয়, ক্র্যাকডাউন মানে কি? জেনোসাইড। আর জেনোসাইড মানে কি? ছাত্ররা জেনোসাইড বুঝবে না, ভালো করে বাংলায় বুঝিয়ে দেয়। জেনোসাইড হচ্ছে গণহত্যা, নির্বিচারে যে গণহত্যা হয়, যেখানে যাকে পায় গুলি করে হত্যা করে, সেটাই হচ্ছে জেনোসাইড, গণহত্যা। 25 তারিখে যদি ক্র্যাকডাউন হয়, তাহলে 27 তারিখে কি করে হরতাল হয়? এবং 27 তারিখে শেখ সাহেবের বাড়িতে পাকিস্তানি পতাকা, যদিও 25 তারিখে তাকে তুলে নিয়ে যায়, উনি নিজে ইচ্ছা করেই ধরা দেয় এবং ওনার পরিবারকে, ওনার পরিবারের সুরক্ষার ব্যবস্থা করেই তারপরে ধরা দেয়। আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যায় সে, যে ওইখানে গিয়া তাদের সঙ্গে মিলিয়ে যেটা শুধু অসম্ভব, কারণ জনতা অ্যাডভান্স হয়ে গেছে, নেতা পিছনে পড়ে গেছে। যখন ছাত্র জনতা অ্যাডভান্স হয়ে যায়, নেতা তখন পিছনে পড়ে যায়। শেখ সাহেবের অবস্থা ঠিক তাই, বুঝতে পারেন। যাই হোক, 25 তারিখের ঘটনায় কি হয়েছে আপনারা জানেন। তার আগে তো আমাদের হাইকমান্ডের কার্যকলাপ আমরা শুরু করেছি। টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় আমরা অস্ত্র সংগ্রহ করেছি। দোনালা বন্দর দেখুন নিযুক্ত হয়, বলে যার কাছে যা পাইতেছি সেটাই আমরা নিয়ে লজিস্টিকে আমরা একটা গাড়ি নিয়ে ঘুরতেছি। যার কাছে যা আছে তাই আমরা সংগ্রহ করতেছি। এর মধ্যে 27 তারিখে জিয়াউর রহমানের কণ্ঠে ঘোষণা হইল, 2টা ঘোষণা। প্রথম ঘোষণা হইল জিয়াউর রহমান নিজেই বিদ্রোহ ঘোষণা করলেন, স্বাধীনতা ঘোষণা করলেন নিজেকে রাষ্ট্রপতি হিসাবে। দ্বিতীয় ঘোষণা তিনি আবার করলেন, তাকে বুঝাইছে যেটা তো আমার ভুল হইল, কারণ একজনের নেতৃত্বে তখন শেখ সাহেব নির্বাচিত প্রতিনিধি, শেখ নেতৃত্ব তার ভুল ভ্রান্তি যাই হোক, একজনকে তো সামনে রেখে যুদ্ধ করতে হবে, নাহলে সমস্ত আর্মি যে যতগুলা সেক্টর ছিল, এই সেক্টরের প্রধানগুলো জিয়াউর রহমানের সমসাময়িক তারা কি জিয়াউর রহমানের কথা শুনবে? নাও শুনবে। তখন সে দ্বিতীয়বার ঘোষণা দিল, অন বিহাফ অফ আওয়ার বিলভেড লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বিতীয় ঘোষণা। আমি যদি কোনো আমার কথার মধ্যে যদি কোনো অসত্য থাকে, দয়া করে আমাকে ঘরে দিবেন। দরকার হলে হেডমাস্টারের রুমে আমি বসবো 5 মিনিট, সেখানে আপনারা বলবেন, আমি স্বীকার করি আমার তথ্যে যদি কোনো ভুল থাকে।
যাই হোক, ৩রা এপ্রিল আগত হাই কমান্ডে আমরা যারা বসি, আস্তে 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 সকলেই চলে যাচ্ছে। আমি একা, আমার হাতে শুধু ওয়ারলেস। সর্বশেষ সিরাজগঞ্জের এসডিও আমাদের টাঙ্গাইলের বাইক নেয়, তার সঙ্গে যোগাযোগটা আমার সর্বশেষ ছিল। তারপরে যোগাযোগ ছিল। তখন সাটিয়া জোড়া প্রতিরোধ করে তোলা হইল কিছু ইপিআর বাহিনীর দ্বারা। তারপরে কাদের সিদ্দিকী নাটিয়া করা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করল, কিন্তু দুর্দর্শ পাকিস্তান বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনীর সামনে আমরা আমাদের ছেলেরা তুলাতে পারি। আমি পাহারায় আছি, কারণ ওখানে যে অস্ত্রাগার, সেই অস্ত্রাগারটা তো আমাকে ভাঙতে হবে। আমি হাইকমান্ডের দায়িত্ব প্রাপ্ত সদস্য। এর মধ্যে কাদের সিদ্দিকী চলে আসে তার ট্রাক নিয়ে। আমি অস্ত্রাগার ভাঙি, ভাঙার পরে সমস্ত অস্ত্রগুলো আমি কাদের সিদ্দিকীর ট্রাকে উঠিয়ে দিই, এবং আমার সঙ্গে সবসময় থাকতো কিছু ছেলে পেলে, তাদের 7, 8, 10টা রাইফেল তারা নেয়। কাদের সিদ্দিকী আমাকে খুব রিকোয়েস্ট করে, সে আমাকে যথেষ্ট সম্মান করতো। আর সে তো আর্মিতে ছিল, পরে আমার কাজ করতে করতে ভর্তি ছিল, আমার জুনিয়র ছিল, সম্মান করতো। আমাকে বললো যে আপনি চলে যাই আমার সাথে। আমি শারীরিক অসুস্থতার কারণে বাসায় কেউ নাই, আমার বাবা হদে, আমার ফ্যামিলি গ্রামে, এক বড় ভাই বাসা খালি, আমি 2 দিন হয় ভাতই খাই না। আমি বললাম যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমি বাসায় যাবো, আর বাসায় সবচেয়ে মুশকিল, বাসায় কিছু অস্ত্র আছে। এই কারণে কাদের সিদ্দিকীর আমি বললাম যে আমি তোমার সঙ্গে যোগাযোগ। ওইখান থেকে আবার এমন সেলিং হচ্ছে শহরের উপর দিয়ে, আমাদের এই যে নৌতন নদীর পারে এক ভদ্রলোক মারা গেল, আরেকজনের পা উড়ে গেল। আমার বড় ভাইকে আমি তাদের জন্য পাঠার থেকে বের করে দিলাম, আর আমার সঙ্গে ছেলে পেলে যারা আছে ওদেরকে ওরা অস্ত্র নিয়ে আমার সঙ্গে মার্চ করে। আমি বাসার থেকে বেরিয়েছি, বাইরে থেকে বাইরে অনেক লোক, পাবলিক হেলথের ইঞ্জিনিয়ার সহ, পাবলিক হেলথ ডিপার্টমেন্টের আরো অন্যান্য সহকর্মী তারা সহ অনেক লোক। আমার হাতে রাইফেল দেখে তারা একটু শান্তি পাইল। 303 রাইফেল। আমরা যাচ্ছি, আমার উদ্দেশ্য হলো অন্যান্য সাথে দেখা করা, কারণ এইদিকে তো আমি আসতে পারতেছি না, আর ভাত খাওয়া আমার বাসায় দেওয়া হয় নাই। এই যে যার উপর দায়িত্ব ছিল ভাত চলে গেছে, আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়নি। তারপরে আমি মির্জাপুর হইয়া মৌলানা সাহেবের বাড়ির কাছে যাই, তার কাছাকাছি দেখলাম হানাদার বাহিনীর 6টা বোমারু বিমান খুব নিচ দিয়ে ফ্লাই করছে। তো হঠাৎ আমার মাথায় আসলো যে এখানে তো কলা গাছের ছোপ আছে। তখন আমার সহকর্মীদের বললাম যে তোমরা এই কলা গাছের ছোপের ভিতরে ঢুকো। আমি নির্দেশ দেওয়ার সাথে সাথে অন্যরকম মিউজিয়াম ফ্লাই করবে, ফায়ার ওপেন করবো একসাথে। 303 খুব পাওয়ারফুল রাইফেল, একসঙ্গে যদি আমরা ফায়ার ওপেন করতে পারি তাহলে এত মিনিটে যাচ্ছে, তাহলে হয়তো কাজ হইতেও পারে। যে ভাবনা ছিল একেবারেই অবাস্তব। তখন তো বয়স কম, যে ভাবনা ছিল একেবারেই অবাস্তব। 303 রাইফেল দিয়ে ওগুলো পালানো যায় না। 3-4 বার চেষ্টা করার পর আমার চৈতন্যদয় হইল যে এইখানে যদি ওরা টের পায় যেখান থেকে ভূমি দলা ঢুকছে, তাইলে পুরো এলাকা ওরা শেষ করবে। মৌলানা সাহেবের বাড়ি খুব কাছাকাছি, বললাম যে বেরিয়ে আসো খুব দ্রুত,
আমার সঙ্গে তো অনেক লোক, 150-200 মতো লোক। তার মধ্যে এক হিন্দু মহিলা ছিল, সে তো আমাদের সঙ্গে যায় আর আমার গালাগালি করতেছে, যা ইচ্ছা তাই ভাষায়। এখন লোরাস কে, তার ভাষায় এখন লোরাস কে নাই, ভোট দিয়েছিলাম কি তবে এই কারণে বন্ধু হাতে গুলি কর, এখন লোরাস কে, আরো অনেক অকথ্য ভাষায় ভাষার ব্যবহার করতে হবে, গালাগালি। কি করবো, অসহায় মতো তার গাড়ি শুনতে গেলাম মৌলানা ভাসানীর বাড়ির সামনে দিয়ে দেখতে মৌলানা সাহেব পায়চারি করতেছে কোচবিহার। আমাকে দূর থেকে দেখি বাড়ির ভিতরে চলে গেলেন, আমি গেলাম। যাওয়ার পরে আমার করে চিন্তা এই বন্দুক দিয়া এই বন্দুক দিয়া অস্ত্র সংগ্রহ করো, এটা যে কাজ হবে না। আর তুমি অমুক জায়গায় থাকো, আমি তোমার বল দেব। তার কথা মতো সেখানে আমি চলে গেলাম। আমি চলে আসছি তার 2 দিন পরে বাংলাদেশের সন্ত্রাসের বাড়িতে তাদের দিয়েই দিচ্ছে, বৃন্দাবনের বাড়িতে। আমি চলে যাওয়ার 2 দিনের মধ্যেই থানার দালালের তো অভাব ছিল না, খবর পাইছে আমি ওই বাড়ি ঘেরাও দিচ্ছি। মৌলানা সাহেব কোনো রকম আমি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি। চলে যে নদীর একটা নৌকা নিয়ে আমার খোঁজাখুঁজি করছে, কিন্তু যারা আমাকে আশ্রয় দিয়েছে তারা মৌলানা সাহেবের কাছে আমার তথ্য দেয় নাই, ভয়ে। মৌলানা সাহেব পরবর্তীকালে আমাদের এক সহকর্মী তাকে সাথে নিয়ে শেয়ার করতে চলে গেছে। আমি কি করি, ওইখানে কয়েকদিন রইলাম, থাকার পরে থাকা জায়গা। তাহলে ঘটনাটা কি হলো, প্রথম আমি রাইফেলে গুলি শুনলাম, এটাই হলো আমার মুক্তিযুদ্ধের প্রথম সূচনা। আর্মির, পাকিস্তান আর্মির বোমা ও বিমান লক্ষ্য করে প্রথম গুলি শুনলাম 303 রাইফেল দিয়ে। এটি আমার প্রথমে যুদ্ধে অংশগ্রহণ করা সক্রিয়। আসলে তো আমি ছিলাম সংগঠক, আমার তো যুদ্ধের অভিজ্ঞতা ছিল না। তাদের স্মৃতি আর্মিতে চাকরি করতো, তার অভিজ্ঞতা ছিল। আরো যারা ছিল আর্মিতে তাদের অভিজ্ঞতা ছিল, তার বুঝতো লেফট রাইট বুঝতো, রাইফেল চালানো বিভিন্ন চালানো শিখতো। আর আমার কিছু উত্তরবঙ্গে কিছু শিক্ষা দীক্ষা এগুলা চালানো আমার অভিজ্ঞতা, এই দিক দিয়ে কি হয়। পরে দেখলাম তো এখানে তো বেশি থাকা ঠিক না। পরে ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম আমি পাহাড়ে যাওয়ার চেষ্টা করলাম। পাহাড়ের কাছাকাছি গিয়া আমার নানার বাড়ি ওখানে, তার বড় তালুকদার। 2 দিন থাকলাম, চেষ্টা করলাম, তারা কোনোভাবে আমাকে ওদিকে যেতে দেয় না। প্রচন্ড গোলাগুলি হয়েছে, আমি আর পাহাড় দিতে পারলাম। পরে ব্যাক করে এসে কি করি ভাবতে ভাবতে আমি নাগরপুর গেলাম, আমার এক হিন্দু দোকান। সেখানে আমার আরেক সহকর্মীকে পাইলাম, এলাসিন কলেজের সাবেক প্রিন্সিপাল এনামুল করিম শহীদ, সেটাকে মারা গেছে। আল্লাহ নূর মোহাম্মদ খানের বাসায় বসে আমরা 3 জনে প্ল্যান করলাম যে আমরা তো থাকতে পারি, ওদের কাছেও কিছু অস্ত্রপাতি ছিল, আমার কাছে তা ছিল। এটা নিয়ে আমরা চলে গেলাম চৌহালি থানায়। চৌহালি একটা বিশাল অঞ্চল, যমুনার তীরে। সেখানে একটা স্কুল ঘরে আমরা ঘাঁটি স্থাপন করলাম। কিন্তু ঘাঁটি স্থাপন করলে কি হবে, ওই সামান্য অস্ত্র দিয়ে তো আমরা কয়েকদিন টিকতে পারবো। আর রাইফেল থাকলে, অ্যামিনিশন যদি না থাকে, রাইফেলের লাঠির দাম মূল্য আছে, রাইফেলের দাম। পরে আমরা যোগাযোগ করলাম বগুড়া ক্যান্টনমেন্টে। অস্ত্রগুলার প্রতি আমাদের দৃষ্টি পড়লো যে এই অস্ত্রগুলা কীভাবে করছে, কী হচ্ছে, খবর নেই। তখন দেখলাম আমার এক বন্ধু, তারা বুদ্ধি করছে যে এই বগুড়া ক্যান্টনমেন্টের সমস্ত অস্ত্র তারা লুণ্ঠন করবে।
এবং সেইভাবেই তারা বগুড়া ক্যান্টনমেন্টের সমস্ত অস্ত্রগুলো তারা লুণ্ঠন করে এবং সেখান থেকে আমি অনেক ভারী অস্ত্র পাই। সেই অস্ত্র দিয়া আমি বেশ কিছুদিন ওই এলাকাটাকে মুক্ত স্বাধীন রাখছিলাম। এর মধ্যে আমার নকশাল প্রকৃতির উৎপাতে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। এক নকশাল গুলো এসে আমাকে আক্রমণ করল। সেদিন ছিল আমাদের রেস্ট নেওয়ার দিন। এলাকার লোকজন আসে বিচার সালিশ আমাকে করতে হয়। এরা যে থেকে আসতো কি কারণে আমাদের উপরে যুদ্ধ, সে এলেন্দি বসে বৃষ্টির মতো করি। যাই হোক, তাদেরকে প্রতিহত করলাম, তারা শেষ হয়ে গেল। আর একটা ছেলে ধরা পড়ল। পরবর্তীকালে এইখানে তাকে যদিও যুদ্ধের পরে হত্যা করা হয়েছে, কিন্তু তাকে নিয়ম বহির্ভূতভাবে বলবো যে যুদ্ধের পরে কাউকে হত্যা করতে নাই। কেউ যদি হ্যান্ডসাপ করে তাকে কিন্তু নিয়ম নাই। নিয়ম বহির্ভূতভাবে আমরা 3 জনকে হত্যা করেছি। এটা উচিত হয় না, যুদ্ধের নিয়মতা পড়ে না। তার একজনের কবর আমাদের বাসার দক্ষিণে, যে নকশাল, যে আমাকে আক্রমণ করতে গেছিল, তার ওখানে কবর। তার বাবা ছিল মৌলানা ভাসানীর শিষ্য। ওই ছেলেটাও ছিল ছাত্র রাজনীতিতে আমার ভক্ত। আমি যেখানে মিটিং করতাম, ও বসে বসে আমার বক্তব্য শুনত, 1-1.5 ঘন্টা বইরে আমার বক্তব্য শুনত। সেই ছেলের নকশালে গিয়া নকশালি কর্মকাণ্ড, হত্যাযজ্ঞ, লুণ্ঠন এগুলো করা শুরু করলো। তার অনেকটাই আমার ঘরে এসে করার চেষ্টা করছে, যদিও পরে বুঝতে পারছে মানুষ। আমার তখন একটাই কথা ছিল, নিজেদের মধ্যে ভেদাভেদ বাদ, দেশটাকে স্বাধীন করো, তারপরে রাজনীতি, যার যার রাজনীতি, যার যার বিশ্বাস, সেটা নিয়ে তোমরা লড়াই সংগ্রাম করো। আমার বন্ধু, আমার ক্লাসমেট বাতেন লোক পাঠালো, আসেন একসাথে হই, তাদের সিদ্দিকির বিরুদ্ধে লড়াই করি। আমি তাদের সিদ্দিকির বিরুদ্ধে লড়াই করি মানে সে কিছু বেআইনি কাজ করতেছে। আমি বললাম যে যুদ্ধের সময় আইন বেআইন নাই, যুদ্ধের মধ্যে কোনো আইন বেআইন নাই। তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করি। নিজেরা যুদ্ধ করে হতাহত হওয়ার কোনো মানে হয় না। দেশ স্বাধীন করো, তারপরে যার যার মতো রাজনীতি করো, কোনো অসুবিধা নাই। এটা ছিল আমার বক্তব্য। আমি যে ওই এলাকায় কাজ করেছি, ওই এলাকায় আরো আওয়ামী লীগের 2-1 জন ছিল, তারা নৌকার বহন নিয়ে, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। কিন্তু কোনোদিন তাদের সঙ্গে আমাদের বিরোধ হয় নাই। অনেকে চলে আসতে চাইছে আমার সঙ্গে, আমি বলছি নো, ব্যাক করো। এলএমজি নিয়ে আসছে 2টা ছেলে, এডওয়ার্ড কলেজের ছাত্র, ওইখানেই থাকো, বিরোধ সৃষ্টি করো না নিজেদের মধ্যে। যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে লড়াই করো। এই অবস্থায় চলতে চলতে এক পর্যায়ে এসে মানে মিশন শেষ। তাদের সিদ্দিকির সাথেও তো যোগাযোগ বিচ্ছিন্ন আমার। তাদের সিদ্দিকি প্রথম থেকে আমার ভুল হচ্ছে, পরে সে জানতে পারছে যে না, আমি সঠিক পথেই আছি। আমার 2টা ছেলে, গুলি নাই, গুলি ছাড়া বন্দুকের দাম নাই, রাইফেলের দাম নাই। সাধারণ ক্যাম্পে কমান্ডার মাইনের সাথে, মাইন আর্মির লোক ছিল, মাইনের সঙ্গে যোগাযোগ করছে। মাইন দ্রুত গতিতে তাদের সিদ্দিকির কাছে খবর পাঠাইছে, তাদের কেদারপুর ক্যাম্পে। কেদারপুর ক্যাম্পে থেকে তাদের সিদ্দিকি দেখছে, আপনি দ্রুত চলে আসেন। 2টা বডিগার্ড পাঠিয়েছে, তার সঙ্গে কেদারপুর ক্যাম্পে জয়েন। এখান থেকে শুরু হল ব্যবসা। তারপরে 11 তারিখ মুক্ত হলো, দ্রুত শেষ করে দিচ্ছি। 11 তারিখ মুক্ত হলো। আমরা সাধারণ ক্যাম্পের থেকে 71 রওনা হলেন মাইন কমান্ডারকে সাথে নিয়ে। আমরা যখন নদীর ওপার, তখন এই পার দিয়ে পাকিস্তানি আর্মি, দুঃখ লাগে আমার, পৃথিবীর অন্যতম দুর্দর্শ পদাতিক বাহিনী ছিল তার পাকিস্তানি বাহিনী।
তাদেরকে যখন দেখলাম পশ্চিম পাড়ে মাথা নিচু করে নদীর পাড়তে হেঁটে যাচ্ছে, রাস্তা খুঁজতেছে। রাস্তা তো নিয়ম হলো, তুমি যদি রাস্তা হারিয়ে যাও তাহলে নদীর পাড় দিয়ে যাও। যুদ্ধের অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের শিখতে হয়েছে। যদি তুমি রাস্তা হারিয়ে যাও তাহলে তুমি নদীর পাড় দিয়ে যাও, যাইতে যাইতে এক সময় তুমি রাস্তা পাবাই। ওরা যাচ্ছে, হাজার হাজার মানুষ আমরা পারে, একটা মানুষও, প্রত্যেকের হাতে রাইফেল, আর রাইফেল ছাড়া সাধারণ জনগণ হাজার হাজার, কিন্তু একটা রাইফেল দিয়ে কেউ একটা ভিডিও শুনার বুঝতেই হলো না। তাদের দিকে কোনো তীর্যক ভাষা আমরা ব্যবহার করলাম না। করুণা হলো করুণা, তাদের পরাজয়ের এই করুণ পরিণতি দেখে মায়া হলো, করুণা হলো, আবার ঘৃণাও, প্রচন্ড ঘৃণাও চলে আসলাম 11 তারিখ টাঙ্গাইলে। তাদের স্মৃতিকে একদিন পরে আসবে তুলেছিল, তারপরে তো শুরু হলো আমাদের 71 শহরে। যুদ্ধ শেষের পরেও তো যুদ্ধ শেষ হয় না, বহু কাজ থাকে, সেই কাজগুলো আমাদের করতে হচ্ছে অনেকদিন। কাজেই আমার মামুন জিজ্ঞেস করছিল কালকে যে আপনি কোন সেক্টর, আমার তো কোনো সেক্টর নাই আমাদের। এটা একটা ছিল আমাদের তাহের পরবর্তীকালে তো তার পা হারানোর পরে ছিল না। আর এইখানে ওই 11টা সেক্টরের বাইরে যে কাদের সিদ্দিকীর নেতৃত্বে যে কাদেরিয়া বাহিনী, এটা নিজেই একটা আলাদা বাহিনী। সারা দেশে এই একটাই আলাদা বাহিনী, আরও যে একটা ছিল ছোট ছোট বাহিনী, আরও অনেকগুলো বাহিনী ছিল বাংলাদেশের দেশ বাহিনী টাকা। কিন্তু এই কাদেরিয়া বাহিনীর মতো এত বড় বিশাল বাহিনী ছিল না। আমাদের সক্রিয় মুক্তিযোদ্ধাই ছিল 17,000, আর স্বেচ্ছাসেবক ছিল হাজার হাজার। এইভাবেই দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে স্বপ্ন হৃদয়ে লালন করে যুদ্ধে গিয়েছিলাম, দেশ স্বাধীন হওয়ার পরে সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হলো। এই টাঙ্গাইল মাঠেই আমরা অস্ত্র সমর্পণ করেছি শেখ সাহেবের সামনে। কিন্তু যে স্বপ্ন লালন পালন করে জীবন বাজি রেখে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করলাম, সেই স্বাধীন দেশের যে লক্ষ্য, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, মৌলিক অধিকার, মানুষের বাসস্থানের অধিকার, কিছুই আমরা অর্জন করতে পারলাম। দেশ স্বাধীন হওয়ার পরে শুরু হলো নতুন আত্মীকরণ, মুক্তিযুদ্ধের আত্মীকরণ শুরু হয়ে গেল। সকলের অবদানকে অস্বীকার করে একজনের অবদানকে প্রাধান্য দেওয়া হলো। শুরু হলো 16 ডিভিশনের অত্যাচার। 16 ডিভিশন বলো ছাত্ররা, মানে আমাদের মুক্তিযুদ্ধের পরে এক বাহিনী বাইরেল, মুক্তিযুদ্ধের পরে তারা একটা পুলিশ ছিল নাই, তাদেরকে আমরা 16 ডিভিশন বলি। মুজিব বাহিনী হলো একটাও পুলিশ ছিল নাই, তাদের কাজ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলবে তাকেই হত্যা করবে, এবং হত্যা করেছে, প্রচুর হত্যা করেছে। তাহলে কি পাইলাম? গোড়ায় বলদ। শেখ সাহেব যদি শক্ত হইতো প্রশাসনিক ভাবে, যদি সে বুঝতে পারতো, আমরা যখন যুদ্ধ করি শেখ সাহেব জানেই না যেখানে যুদ্ধ হচ্ছে। একাধিক বই পুস্তকে পাবেন, লন্ডনে বসে এক ভদ্রলোক লিখছে, বাংলাদেশেও লিখছে, আমাদের বদরুদ্দিন ওমরের বইতেও লেখা পরিষ্কার, সে জানতোই না যে বাংলাদেশে যুদ্ধ হচ্ছে। সেই পারত এই বাংলাদেশটাকে গড়ে তুলতে,
সেই পাত্র নেলসন ম্যান্ডেলা হইতে সেই পাত্র মাহাথির মোহাম্মদ হইতে সেই পাত্র সিঙ্গাপুরের লি কুয়েনের মতো যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো নেতৃত্ব সেই পাত্র জর্জ ওয়াশিংটনের মতো নেতা হইতে এতটা জনপ্রিয়তা, এতটা বিশ্বাস তার উপরে এই সমস্ত দেশের মানুষ তার মায়ের কাছে সেই বিশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু নিজেই বলছেন, আরে তোরা গাজী এই 70.5 কম্বল আমার কম্বলটা গেল কোথায়? সে ব্যর্থ প্রশাসন হিসাবে ইতিহাসের কাছে দুর্ভিক্ষ যখন শুরু হলো, এক পরিবারের করুণ কাহিনী, ছেলে মেয়েদের খাবার দিতে পারে নাই, লতি আইনা গাছের লতি আইনা সিদ্ধ করে তার মধ্যে বিষ মাখাইয়া নিজেও খাইছে, বাচ্চাদেরও খাওয়াইছে, খাইয়া সেখানে মৃত্যুবরণ করেছে। তারপরেই তো আমাদের টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় কবি রফিক আজাদ তার বিখ্যাত কবিতা বাঁচতে হারামজাদা নামে মানচিত্র চিবিয়ে খাবো, কতটা দুঃখ বেদনা নিয়ে এই কবিতাটা শিখিয়েছে। আর এই কবিতার এই চরণ দুইটা লাইন সারা বাংলাদেশের এমন কোন আনাচে কানাচে, যেমন 24-এর গণঅভ্যুত্থানের গ্রাফিতি, এক গ্রাফিতি কেউ কাকে বলে দেয় নাই। সারা বাংলাদেশের আনাচে কানাচে ওয়ালে এই গ্রাফিতি গুলা এই তরুণরা আঁকছে। ঠিক তেমনি ভাবে রফিক আজাদের এই বক্তব্য সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে অ্যারেস্টের অর্ডার দেওয়া হয়েছে এবং তাকে গুম করারও সিদ্ধান্ত হয়েছে। এমন সময় তারা রক্ষা করছে ডিপ্টি বাহিনীর ডিপ্টি চিফ আমার বন্ধু আনোয়ার আলম শহীদ, বেসরকারি প্রধান, বেসামরিক প্রধান মুক্তিযুদ্ধের। সে শেখ সাহেবকে বলছে যে বঙ্গবন্ধু রফিক আজাদ আমার ছোট বোনের জামাই মুক্তিযোদ্ধা, তাই নাকি? ও হামজাদা কবিতা লেখো না, ও মাথা নিচে গেছিল বলে যে তার ডেকে নিয়ে রফিক আজাদকে ডেকে নিয়ে রফিক আজাদ মাথা নিচে তুমি একজন কবি, বিখ্যাত কবি, তুমি একজন মুক্তিযোদ্ধা হয়ে এই কথা লিখতে পারো, এই কবিতা লিখতে পারো, বাদে হারামজাদা নাহলে মানচিত্র শিখিয়ে খাবো, কেন লিখলা? উত্তরে রফিক আজাদ বলেছিল তুমি সাহস দেয়, সাহস দিলে কি আর না দিলে কি, তুমি কি বলবো? আমি সব জানি। এই ইতিহাস। তারপরে কি হলো? খুন খারাপি। সাভারে যান, বড় একটা ড্রেন আছে, বিশাল একটা ড্রেন, সাভারের রাস্তার পাশে বিরাট একটা ড্রেন আছে, সেখানে হাজার হাজার তরুণ যুবকের লাশ, এখন হয়তো কিছু নেই, সব সেখানে আমার এক ব্রাদারের লজ লাশ, আমার বাসার থেকে ঢাকায় গেছে, কয়েকজন মিডিয়া বসে জায়গায় গেছে, সেখান থেকে তাদেরকে বের করো। মৌলানা সাহেবে আমাকে ডাকলো যে তুমি একটা দ্রুত টেলিগ্রাম করো মুজিবরকে, ওইখানে আমার এক আত্মীয় আছে। আমি তার আত্মীয় নাম লিখে টেলিগ্রাম করে দিচ্ছি। ও কখনো জানি না যখন থেকে আমার একই সঙ্গে আমার সমুদ্রীয় বন্ধুরা করা হচ্ছে। তার খোঁজ পাই না, তো আনোয়ার আলম শহীদ আমার বন্ধে এক সপ্তাহে একদিন আসতে টাকায় আসলে আমার বাসায় দিচ্ছে। একদিন আমি জিজ্ঞেস করলাম, আছে দেখ আমার এই ঘটনা এখান থেকে গেছে, তার কোনো খোঁজ পাই না। তখন বললো যে ভাবি একটু সরে যেতে বলো।
পাশের রুমে দিয়ে আমার বলতেছে ইজ নো মোর। আমি তো জানি না তোর সমুদ্র এখানে আসে, তাইলে আমি কিছু করতে পারতাম। আমি বললাম যে আমার সমুদ্র ওখানে আসে, এটা জানলে তো তোমারও কিছু করতে হতো না, আমি নিজেই তো যথেষ্ট ছিলাম। কারণ আমি যে হাতে টেলিগ্রাম লিখছি শেখ সাহেবের কাছে, ওইটার মধ্যেই খালি তার নামটা বসিয়ে দিলেই হয়ে যেত। কত হাজার মানুষকে হত্যা করেছে জাতীয় নেতা, জাতির পিতা হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে। সে কি কোনোদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে কোথায় সিরাজ শিকদার? এটাও বলতে পারে? পারে না। জাতীয় নেতা কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে না। আমাদের মতো ছোটখাটো নেতারাও কোনোদিন এই ভাষা আমরা ব্যবহার করি নাই। এটা অহংকারের চূড়ান্ত পর্যায়ে গেলে মানুষ এই ধরনের ভাষা ব্যবহার করে। আর অহংকারকে আল্লাহ পাক কোনোদিন বরদাস্ত করে না। অহংকারীর হয় ভয়ঙ্কর পতন। আবার সেই নতুন করে আবার নতুন ভাবে পতন হলো 24-এর গণঅভ্যুত্থানে। 16 বছরের স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনা বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এসে দেশটাকে আজকে কোথায় নিয়ে গেল। আর কিছুদিন সুযোগ পেলে এই দেশটাকে সিকিমের মতো ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করত। সিকিমের প্রধানমন্ত্রী ছিল জগদীশ খলিফা, আমার যতদূর মনে করি। তারে নির্বাচনে পাশ করিয়ে পার্লামেন্টে সিদ্ধান্ত নিল সিকিম ভারতের অন্তর্ভুক্ত হবে। অন্তর্ভুক্ত করে একটা প্রভিন্স বানাইছে। তারপরে ও বেটার আর খবর নেই, চাই পয়সা মূল্য। বিশ্বের জাতকদের কোনদিন মূল্য হয় না। আমাদের বাংলাদেশটাও ঠিক তাই করে, কাশ্মীরকেও তাই করেছে, হায়দ্রাবাদকেও তাই করেছে। চেন্নাই প্রভিন্সের তো হায়দ্রাবাদ, এটাও দখল করেছে ওই একই কায়দায়। কর্ণাটক একই কায়দায়। আপনাদের বাসের কেল্লার কথা শুনেছেন, টিপু সুলতানের কথা শুনেছেন, আমি দেখেছি। টিপু সুলতানকে ওখানকার হিন্দু মুসলিম পাগলের মতো ভালোবাসে, এখনো ভালোবাসে, এখনো। কত বড় একজন স্বাধীনতা সংগ্রামী। তার ভবনে আমি গিয়েছি। তার পাশের কেল্লা অনেক দূর, প্রভিন্সের মানে হেডকোয়ার্টার থেকে তার 600 কিলোমিটার দূর পাশের কেল্লা। এগুলো কি? এগুলো সবই মুসলিম রাজ্য। হায়দ্রাবাদ থেকে তো নিজস্ব অ্যাম্বাসেডর ছিল, জাতিসংঘের সদস্য ছিল, তারপরেও সুকৌশলে নিয়ে গেল হায়দ্রাবাদ। বাংলাদেশটাকে নেওয়ার পথে আর সুতরাং ছাত্ররা হুঁশিয়ার, সাবধান। লেখাপড়া শেষ করলেই যে তুমি নিজেকে মানুষ হিসেবে তৈরি করতে পারবে, নট দ্যাট। মানুষ হতে গেলে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ন্যায়সঙ্গত, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ন্যায়সঙ্গত। এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকেরও কথা। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। অনেক সময় আমি নিয়েছি, নামাজের সময় এখন, রোজার দিন, সকলেরই নামাজ, যারা মুসলিম তাদের নামাজ পড়তেই হবে। রোজা রাখা অবস্থায় নামাজ কামাই দেওয়া যাবে না। সুতরাং আমার বক্তব্য আমি আর বাড়াবো না। আমাকে এখানে আমন্ত্রণ করে যে সম্মান দেওয়া হয়েছে, আমার মতে একজন ক্ষুদ্র
মুক্তিযোদ্ধা আমি নিজেকে খুবই ক্ষুদ্র একজন মানুষ মনে করি, কারণ অহংকার মানুষের পতনের মূল। সেই অহংকার কোনোদিনই আমাকে আচ্ছন্ন করতে পারে নাই, বাকি জীবনেও আচ্ছন্ন করতে পারবে না। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, এবং ছাত্রদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ। বাংলাদেশ জিন্দাবাদ। 21, 31, 71, 24-এর গণ-অভ্যুত্থান জিন্দাবাদ জিন্দাবাদ। এই কথা বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।